ভূতবাগানের কথামালায় শুনছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের বাংলা গল্প মতি নন্দীর কোনি। আজ গল্পটি ষষ্ঠ অধ্যায় শোনানো হবে। ওরা তখন খেতে বসেছে। হঠাৎ দরজায় ক্ষিতীশকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তোমাকে দরকার, একটু বাইরে এসো। কণিকে লক্ষ্য করে কথাগুলো বলে সে দরজার থেকে সরে গেল। ওইটুকু সময়ের মধ্যেই সে দেখে নিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ফ্যান এবং সম্ভবত তার মধ্যে কিছু ভাত আছে আর তেঁতুল। 5টি প্রাণী কলাই করা আর অ্যালুমিনিয়ামের থালা নিয়ে বসে। ঘরে একটা তক্তপোষ, তোশক নেই, শুধু চিটচিটে ছোট্ট কয়েকটা বালিশ, দেওয়ালে টাঙানো দড়িতে কিছু ময়লা জামা প্যান্ট। খোলার চালের এই ঘরে একটি মাত্র জানলা, যার নিচে থকথক করছে পাকে ভরা নর্দমা। কণি কৌতূহলী চোখে বেরিয়ে এলো। এই ফর্মটায় সই করে দাও, আর আজ বিকেলে আমার সঙ্গে জুপিটার ক্লাবে যাবে। ফর্মটা হাতে নিয়ে কণি যেন কেমন একটা ফাঁপড়ে পড়ল। কলম আছে আপনার কাছে? ক্ষিতীশের কাছে নেই। পেন্সিলে লিখলে হবে? না, কালিতে সই করতে হবে। কণি ছুটে গিয়ে কোথা থেকে কলম জোগাড় করে আনলো। ক্ষিতীশের দেখিয়ে দেওয়া জায়গায় কলম বাগিয়ে সে জানতে চাইল, ইংরেজিতে না বাংলায়? যা খুশি। ধরে ধরে বিড়বিড়িয়ে বানান করে কণি ইংরেজিতেই সই করল। সেটা দেখে ক্ষিতীশ বলল, কোন ক্লাসে পড়ো? 5-এ। স্কুলে যাও? নাম কেটে দিয়েছে। আজ ঠিক 4টের সময় কমলদিঘির পশ্চিম দিকের বড় গেটের মুখে দাঁড়িয়ে থাকবে। তোয়ালে, কস্টিউম সব নিয়ে যাবে। তোয়ালে নেই। আমি নিয়ে যাব, তুমি ঠিক সময় আসবে। ঠিক সময় কণি হাজির ছিল। ক্ষিতীশ ওকে নিয়ে ক্লাবে ঢুকল। অফিস ঘরে হরিচরণ আর প্রফুল্ল বসা। ক্ষিতীশ ফর্মটা প্রফুল্লের হাতে দিল। সেটা পড়ে প্রফুল্ল বলল, সুইমার? হ্যাঁ, ট্রায়াল দিতে হবে। তার মানে? ক্ষিতীশ বিরক্ত হয়ে বলল, আমি বলছি তাতে হবে না। তা কি করে হয়? ক্লাবের একটা নিয়ম আছে তো। ট্রেনার যদি বলে তবেই সুইমার। যে সে যাকে তাকে এনে সুইমার বলবে, আর জলে নেবে যদি ডুবে যায় তখন আমরাই তো হাঙ্গামায় পড়ব। প্রফুল্ল কথাগুলো বলতে বলতে হরিচরণের দিকে তাকালো। জানলার বাইরে তাকিয়ে হরিচরণ তখন মুচকি হাসছে। যে সে? আমি তাহলে যে সে? ক্ষিতীশ বিড় করল থমথমে স্বরে। কণি অবাক হয়ে দেখছে। দলে দলে ছেলেরা কস্টিউম পরে ক্লাব থেকে বেরোচ্ছে। 3-4টে মেয়েও আছে তার মধ্যে। বাইরে থই থই জলের ধারে নাভিস ছেলেদের। বেশ, তাহলে ট্রায়াল নেওয়া হোক। হরিচরণ মুখ ফেরালো এতক্ষণে। কণিকে আপাদ মস্তক দেখে বলল, মেয়েটিকে? আমার চেনা মেয়ে, গুড ম্যাটেরিয়াল। স্ট্রোক শেখাতে হবে। গুড ম্যাটেরিয়াল? হরিচরণ ঠোঁট বেঁকিয়ে শব্দগুলো দুমড়ে মুখ থেকে বার করল। কণিকে আর একবার দেখে নিয়ে গম্ভীর স্বরে বলল,
এই ক্লাবের কাউকে স্ট্রোক শেখাতে হলে শেখাবে ক্লাবের ট্রেনাররা। কাল সকালে আসুক, বন্দনা কি টুনু ও ট্রায়াল নেবে। ক্ষিতীশ কয়েক সেকেন্ড হরিচরণ ও প্রফুল্লের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা। বেরিয়ে এসে কনি বলল, কি হলো, ভর্তি করালো না? পরীক্ষা দিতে হবে কোনি, আমাদের দুজনকে পরীক্ষা দিতে হবে। কথাটা বুঝতে পারল না কনি। সে আবার জিজ্ঞাসা করলো, দুজনকেই? কেন, আপনি সাঁতার জানেন না? সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার। ক্ষিতীশ জলের ধারে রেলিংয়ের দিকে এগিয়ে গেল। দুটি ক্লাবের প্রায় 400 ছেলে কমল দিঘিতে দাবাদাবি করছে। কয়েকটি মেয়েও আছে। দুটো ডাইভিং বোর্ডে কয়েকটি ছেলে। তারা জলে লাফাচ্ছে, নিছকই লাফাবার জন্য। বিষণ্ণ চিত্তে ক্ষিতীশ মাথা নাড়ল। কাজের কাজ কেউ করছে না। সুহাস জলে নামছে। একবার সে তাকালো মাত্র তার দিকে। হরিচরণ ক্লাবের অফিসের জানলা থেকে চেঁচিয়ে বলল, সুহাস, দুটো 400, তারপর 100 বাটারফ্লাই, ব্যাক অ্যান্ড বেস্ট্রোক ইচ, মনে আছে তো? সুহাস ঘাড় নাড়ল। ক্ষিতীশ হাসল। মাত্র 1100 মিটার, এই ট্রেনিংয়ে এরা উন্নতি করবে? তবে সুহাসের স্ট্রোক নিখুঁত। ক্ষিতীশ বলল, কোনি, ওই যে ছেলেটা জলে নামলো, ওকে লক্ষ্য করে দেখো কেমনভাবে হাত পাড়ি দেয়। কনি একাগ্র হয়ে তাকিয়ে রইল সুহাসের সাঁতারের দিকে। ক্ষিতীশ এক সময় উঠে বলল, হাতটা মাথার ঠিক সামনে জলে ঢুকে সামনে চলে যাচ্ছে, তারপর নিচে নামছে, তারপর টেনে উড়ু পর্যন্ত আনছে। সব থেকে দরকার স্পিডে হাত চালানো। তার মানে এলোপাতাড়ি গঙ্গায় যেভাবে করো তা নয়, সুন্দরভাবে। জলে হাতের ঢোকাটা আর শক্ত কবজি খুব দরকার। আসলে স্পিডটা আসে কাঁধ থেকে, পিঠের আর হাতের মাসেলের শক্তি থেকে। এর জন্য তোমাকে এক্সারসাইজ করতে হবে। এই শক্তিটাকে গুছিয়ে কাজে লাগাতে পারলেই স্পিডটা আসবে। মাথাটা কিভাবে রয়েছে দেখেছো? তুমি যেমন এধারে ওধারে নাড়াও, সেই রকম করছে কি? মুখ জলে ডুবিয়ে কেমন এগোচ্ছে, শুধু নিঃশ্বাস নেবার জন্য মাথাটা ওই দেখো ওই পাশে ঘোরালো। বেশি মাথা নাড়াচাড়া করলে স্পিড কমে যায়, কাঁধটা জল থেকে উঠে আসে। কনি শুনছে কি শুনছে না বোঝা গেল না। সাঁতারুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ সে বলল, আচ্ছা, এই মেয়েটার নাম কি? ক্ষিতীশ একটু হতাশ হয়ে বলল, জানি না। ওর কস্টিউমটা কিসের? গেঞ্জির? নাইলনের, খুব দামি। খুব সুন্দর রংটা। ক্ষিতীশ কি যেন ভেবে নিয়ে বলল, তোমাকে কিনে দেবো একটা। কনি ঘুরে দাঁড়ালো। চোখ দুটো জল জল করছে। যেদিন তুমি ওই রকম স্ট্রোক দিতে শিখবে। ক্ষিতীশ আঙুল দিয়ে সাঁতরে যাওয়া সুহাসকে দেখালো। কনি তীক্ষ্ণ চোখে সুহাসের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, দুদিনেই শিখে নেব। ভালো, কাল সকাল ঠিক 6:30 আজ যেখানে দাঁড়িয়েছিলে সেখানে দাঁড়াবে। কস্টিউম সঙ্গে আনবে। পাস তুমি করে যাবেই, এজন্য ভাবছি না, কিন্তু স্ট্রোক শেখানোর ভার পান্না কি নির্মলের উপর যদি পড়ে তাহলে তো সব মাটি হয়ে যাবে। কিন্তু কনি পাশ করেও ভর্তি হতে পারল না। সকালে
ক্ষিতীশ দাঁড়িয়ে পরীক্ষা নেওয়া দেখল। কোনি অনায়াসে 200 মিটার সাঁতরালো, জলে 2 হাত তুলে রইল, ঝাঁপ দিল ডাইভিং বোর্ডের নিচ তলা থেকে। বিকেলে অফিস ঘরে প্রফুল্ল তাকে বলল, সম্ভব নয়, আর মেম্বার নেওয়া যাবে না, সেক্রেটারির স্ট্রিক্ট অর্ডার। জলে আর হাত পা ছোড়ার জায়গা নেই, এত ভিড়, কাজেই ও দুজনকে রিফিউজ করতে হলো। তাহলে আগেই সেটা আমাকে বলা হলো না কেন? ক্ষিতীশ রাগে ফেটে পড়ে গিয়ে সামলে নিল। বলার কথাটা মনে ছিল না। বন্দুকের নল থেকে বেরিয়ে আসার মতো ক্ষিতীশ ক্লাব থেকে বেরিয়ে দেখল স্টার্টিং প্ল্যাটফর্মে হরিচরণ দাঁড়িয়ে কথা বলছে 2 ছেলের সঙ্গে। হরিচরণ! ক্ষিতীশ চিৎকার করল। চিফ ট্রেনার হতে চেয়েছিলিস, হয়েছিস, এরপর এসব কি হচ্ছে? হরিচরণ বিরক্তি ভরে ফিরে তাকিয়ে বলল, কি আবার হচ্ছে? আমার মেয়েটাকে ভর্তি করলি না কেন? প্রফুল্লর কাছে যাও। ওসব ছেদো ওজোর অনেক শোনা আছে, তবে এই বলে রাখলুম, দেখবি ওই মেয়ে তোদের মুখে চুনকালি দেবে, সেদিন আফসোস করবি। ওই মেয়ে যাকে কাল এনেছিলে? ভালো ভালো দিক, একটা মেয়ে সুইমার বেঙ্গল পাচ্ছে তাহলে। বেঙ্গল নয়, ইন্ডিয়া পাবে। রেলিংয়ে ধরা মুঠিটা শক্ত করে নিজেকে ঝাঁকাতে ঝাঁকাতে ক্ষিতীশ ভাঙা গলায় চেঁচিয়ে যেতে লাগলো, অলিম্পিকের গুল মেরে সুইমার তৈরি করা যায় না রে, ধরা একদিন পড়বি। প্রফুল্ল ক্লাব থেকে বেরিয়ে এলো। কি আবল তাবল চিৎকার করছো কিদ্দা? বেশ করেছি, কর্পোরেশনের জমিতে আমি দাঁড়িয়ে তোদের ইত্রমিটা শুধু দেখেছি। মেয়েটাকে তোরা ভর্তি করলি না, ভেবেছিস আর বুঝি ক্লাব নেই? পৃথিবীতে শুধু জুপিটারই একমাত্র ক্লাব। তাহলে যাও না অন্য ক্লাবে, হরিচরণ চেঁচিয়ে উঠল। ওই তো পাশেই একটা ক্লাব রয়েছে। তাই যাব, তাই যাব। ক্ষিতীশ হন হন করে এগিয়ে গেল অ্যাপোলোর দিকে। পিছনে জমে যাওয়া ভিড়টার উদ্দেশ্য করে প্রফুল্ল বলল, পাগল মশাই, পাগল। অ্যাপোলোর গেটে পৌঁছে সম্বিত ফিরল ক্ষিতীশের। দাঁড়িয়ে পড়ে নিজের প্রতি অবাক হয়ে ভাবল, এখানে আমি এলাম কেন? এরা তো জুপিটারের শত্রু, আমি কি নেমোকারাম হলাম? ক্ষিতীশকে দেখতে পেয়ে অ্যাপোলোর অন্যতম ভাইস প্রেসিডেন্ট নকুল মুখার্জি সিঁড়ি দিয়ে নেমে গেটের কাছে এসে বলল, কি ব্যাপার ক্ষিতীশ যে, তুই এখানে? হঠাৎ ক্ষিতীশের মুখ দিয়ে বেরিয়ে এলো, তোমাদের এখানে জায়গা হবে নকুলদা? জুপিটার আমাকে তাড়িয়ে দিয়েছে। যা, কি আজে বাজে বকছিস, তোকে তাড়াবে কে? সত্যি বলছি নকুলদা, তাড়িয়ে দিয়েছে। আমার টাকা পয়সা দিতে হবে না, একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও, তা হলেই হবে। ভেতর হয়, আগে সব শুনি। তার আগে বলে রাখি, আমি কিন্তু জুপিটারের লোক, অ্যাপোলো কোনোদিনই আমার ক্লাব হবে না। তাহলে তোকে আমরা নেব কেন? আমাকে নয়, মেয়েটাকে নাও, আমি ওকে শেখাবো। ও যদি সম্মান আনে তাহলে সেটা হবে অ্যাপোলোর। আচ্ছা আচ্ছা, আয় ভেতরে আয়। আগে বলো, আমার শর্তে রাজি? অ্যাপোলোর তুমিই সব, তোমার কথায় ক্লাব ওঠে বসে। তুমি কথা দিলে তবেই ঢুকবো। নকুল মুখার্জি কিছুক্ষণ স্থির চোখে ক্ষিতীশের দিকে তাকিয়ে থেকে বলল, তোর জুপিটার থেকে বেরিয়ে আসা মানে আমাদের শত্রু দুর্গের একটা খিলেন ভেঙে পড়া। অ্যাপোলোর ছাদের নিচে তুই আছিস, সেটাই আমাদের ভিক্টরি হবে। আচ্ছা, কথা দিলাম। গেট অতিক্রম করার আগে ক্ষিতীশ একবার পিছনে ফিরল। কমল দিঘির জলে ছায়া পড়েছে পশ্চিমের দেবদারু আর রাধাচূড়া গাছের। জুপিটারের বিরাট ঘড়িটায় কালো ডায়ালে কাটা দুটো আবছা লাগলো ক্ষিতীশের
পুরু লেন্সে। বুকের মধ্যে প্রচণ্ড মোচড় সে অনুভব করল। চিক চিক করে উঠল চোখ দুটো। সেই রাতে ঘুম এলো না ক্ষিতীশের। বারান্দার দেওয়ালে হেলান দিয়ে বসে রাতটা কাটালো। বারবার একটা কথাই তার মনে পাক দিয়ে ফিরল। আমি কি ঠিক কাজ করলাম? অ্যাপোলে যাওয়া কি উচিত হলো? ভেলো উত্তেজিত হয়ে হাজির হলো সকালেই। খিদ্দা, তুমি অ্যাপোলোয় জয়েন করেছো? বেশ করেছো। তোমাকে তো সেই কবে বলেছিল, এটা হলো যুদ্ধ। ন্যায় অন্যায় বলে যুদ্ধে কিচ্ছু নেই। শত্রু মিত্র বাজ বিচার করে কোনো লাভ নেই। ক্ষিতীশ চুপ করে রইল। জুপিটারকে এবার শায়েস্তা করা দরকার, বুঝলে খিদ্দা? তুমি শুধু ওই নারীর সম্পর্কগুলো একেবারে ভুলে যাও। ভেলো, ক্ষিতীশের একটা হাত তোলা, চোয়াল শক্ত, পুরো লেন্স ভেঙে চোখ দুটো যেন বেরিয়ে আসবে। ভেলো এক পা পিছিয়ে গেল। আর একটা কথা যদি বলছিস তো? ভেলো বিড় করে বলল, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করো খিদ্দা। গল্পটি পরবর্তী অংশ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।